প্রথমেই উপস্থিত সকলকে আমাদের ট্রেল বিকনসের তরফ থেকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আজকে আমাদের লাইভ সেশনটি হচ্ছে এএমএস নিয়ে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস, বা অনেকে বলে থাকেন অল্টিটিউড মাউন্টেন সিকনেস। এটি এমন একটি সিকনেস যেটা কখন, কোথায়, কিভাবে, কাকে কিভাবে এফেক্ট করবে সেটা কেউই আমরা জানি না। যারা রেগুলার ট্রেকিং করেন, রেগুলার মাউন্টেনিং করেন, তারাও এটার ভুক্তভোগী হন, বা যারা একদম পুরোপুরি নবাগত বা পুরোপুরি অ্যামেচার তারাও এটাতে অ্যাফেক্টেড হন। তো আজ আমরা জেনে নেব যে এএমএস এর হরেক রকম সিমটমস, মেজার্স এবং প্রিভেনশন। অ্যাকিউট মাউন্টেন সিকনেস অনেকে বলে থাকেন, বা অল্টিটিউড মাউন্টেন সিকনেস। আমরা অনেকেই যারা রেগুলার পাহাড়ে যাই, হরেক রকম প্রিপারেশন নিয়ে থাকি, হরেক রকম তার জন্য আগে থেকে নিজেদেরকে তৈরি করি। তো সেটা আরো বেটার কিভাবে তৈরি করব, নিজেদেরকে আরো বেটার কিভাবে আমরা প্রিকশনসটা নেব, আজ আমরা সেটার ব্যাপারে জেনে নেব সৌরভের কাছ থেকে। সৌরভ নিজে পার্সোনালি বেশ কয়েকবার অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ট্রিটমেন্ট করেছে পার্সোনালি, যেটাতে আমি ওর সাথে ছিলাম। আমরা দুজন অনেক ট্রেক করেছি, যেখানে অনেকেই আমরা অনেকবারই অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ট্রিটমেন্ট করেছি। ও পার্সোনালি হাইপোথার্মিয়ার ট্রিটমেন্টও করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকিউট মাউন্টেন সিকনেসের ট্রিটমেন্ট করেছে। তো আর আজকে আর বেশি কথা আমি বলবো না, আমি এবার সৌরভের কাছে হ্যান্ড ওভার করে দেবো। বাকিটা সৌরভ শুরু করবে। আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। ধ্রুবজ্যোতি, স্ক্রিনটা একটু শেয়ার করে দিবি। ধ্রুবজ্যোতি, স্ক্রিনটা একটু শেয়ার করে দিবি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ধ্রুবজ্যোতিকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি সময় নষ্ট করবো না, আমি শুরু করে দিই, মেন পয়েন্টে চলে যাই। আচ্ছা, এই স্লাইডটা দিয়ে আমি সবকটা প্রেজেন্টেশন শুরু করি। যতগুলো পাহাড় সম্পর্কিত বিষয়ে প্রেজেন্টেশন দিই, আমি সবসময় এই স্লাইডটা দিয়ে শুরু করি। হাউ টু অ্যাপ্রোচ টুয়ার্ডস ম্যানেজমেন্ট অফ এ ডিজিজ। পাহাড়ে একটা রোগকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি তার ম্যানেজমেন্টের দিকে। আচ্ছা, ম্যানেজমেন্ট দু ধরনের হয়, একটা ট্রিটমেন্ট, একটা প্রিভেনশন। খুব সহজ ভাষায় ব্যাখ্যা করলে, যে আপনার ঠান্ডা লাগলো, আপনি ঠান্ডা লাগার পর আপনি অ্যান্টিবায়োটিক খেলেন, প্যারাসিটামল খেলেন। আর দ্বিতীয় পয়েন্টটি হলো যে যাতে আপনার ঠান্ডা না লাগে, সেজন্য ঠান্ডা লাগার আগেই প্রপার প্রোটেকশন নিলেন যাতে আপনার ঠান্ডা না লাগে। সেই জিনিসটিকে বলা হয় প্রিভেনশন, অর্থাৎ রোগ হওয়ার আগে রোগটাকে আসাটা বন্ধ করে দাও। পাহাড়ে আমি সবসময় বলি যে পাহাড়ে যদি একবার রোগ হয়ে যায়, একবার যদি কোনো ডিজিজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উপরে ডক্টর নেই, উপরে হাসপাতাল নেই, আপনার ট্রিটমেন্টের কোনো অপরচুনিটি পাওয়া যাবে কি যাবে না কোনো ঠিক নেই। পাহাড়ে অলওয়েজ প্রিভেনশন ইজ অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ট্রিটমেন্ট। সবসময় এটা মনে রাখবেন যে পাহাড়ে রোগ হওয়ার আগে আমি রোগটাকে আটকে দেবো, রোগ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব না। তো আমার এই প্রেজেন্টেশনে যতটা না আপনারা ট্রিটমেন্টের দিকে মনোযোগ দেবেন, বেশি মনোযোগ দেবেন প্রিভেনশনের দিকে। তো রোগটাকে কিভাবে আমি হওয়ার আগে আটকে দিতে পারি। আচ্ছা, তো ফার্স্ট আমি শুরু করব যে হাই অল্টিটিউড ফিজিওলজি অ্যান্ড অ্যাক্লিমেটাইজেশন। এএমএস কনসেপ্ট ক্লিয়ার করার আগে অবশ্যই হাই অল্টিটিউড ফিজিওলজি আর অ্যাক্লিমেটাইজেশনের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, তার কারণ এই দুটি টপিকের উপরই কিন্তু পুরো এএমএস ডিপেন্ড করে আছে। ফার্স্ট, হাই অল্টিটিউড। যে হাই অল্টিটিউড আমি কাকে বলবো? আপনি লাদাখে গিয়ে নামলেন, সেটা কি হাই অল্টিটিউড? তো একটা চার্টের মাধ্যমে আমি কিছুটা বোঝাবার চেষ্টা করেছি। ডান দিকে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই যে চার্টটা লেখা আছে অল্টিটিউড ক্লাসিফিকেশন, ঠিক আছে? এটা ইন্ডিয়া হাইকস এর বানানো একটা চার্ট। ডেড জোন কোনটা ডিফাইন করেছে, এক্সট্রিম অল্টিটিউড কোনটা ডিফাইন করেছে। তো খুব সরলভাবে আমি বাঁদিকে একটা চার্ট তৈরি করেছি। তো এখানে মোটামুটি তিনটে জোন আপনাদের জানলেই চলবে: হাই, ভেরি হাই, এক্সট্রিমলি হাই। হাই জোন 8,000 to 12,000, very high 12,000 to 18,000, extremely high above 18,000 feet.
এই চার্টটি কেন ইম্পর্টেন্ট? যখন আপনি হেলিকপ্টারে বা প্লেনে কোনো একটি হাই অল্টিটিউড জোনে পৌঁছাচ্ছেন, অর্থাৎ খুব সহজভাবে বললে যে আপনি ধরুন ফ্লাইট করে লাদাখে যাচ্ছেন, তাহলে লাদাখটা কোন জোনে পড়ছে? লাদাখের হাইটটা 11,480 ফিট, তার মানে লাদাখ পড়ছে হাই জোনে। এই চার্টটি কেন ইম্পর্টেন্ট? যদি হাই জোন হয় সেক্ষেত্রে আপনার এএমএস বা হ্যাপো এইগুলি হওয়ার চান্স খুব কম, হতে পারে কিন্তু চান্সেস কম, অর্থাৎ আপনি নামতে পারেন, আপনি ফ্লাইটে করে লেতে নামতে পারেন, তাতে আপনার সঙ্গে সঙ্গে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু যদি সেটা ভেরি হাই জোন হয়, অর্থাৎ অ্যাবাভ 12,000 ফিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একেবারে ভেরি হাই জোনে ল্যান্ড করা কিন্তু ঠিক হবে না, যদি না আপনার একটা পিওর অ্যাক্লিমেটাইজেশন থাকে। অর্থাৎ যদি দেখেন যে আপনি যে জোনে হেলিকপ্টার করে পৌঁছাচ্ছেন সেটি ভেরি হাই জোনের মধ্যে পড়ছে, অ্যাভয়েড করুন, বা আগে একটি অ্যাক্লিমেটাইজেশনের জন্য একটি ট্রেক সেরে নিন, তারপর ভেরি হাই জোনে ল্যান্ড করবেন। আর এক্সট্রিমলি হাই, যেটি একেবারে কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ কোনোভাবেই আমরা এক্সট্রিম হাই অল্টিটিউড জোনে নামবো না, যদি না আমাদের তার আগে একটা অনেকটা টাইম পিরিয়ড ধরে আমার অ্যাক্লিমেটাইজেশন প্রপারলি করা থাকে, বা অলরেডি আমি 6 মাস পাহাড়ে আছি, সেক্ষেত্রে আমি এক্সট্রিমলি হাই জোনে আমি নামতে পারি। কিন্তু কখনোই আমি এক্সট্রিমলি হাই জোনে নামবো না, যদি না আমার কোনো অ্যাক্লিমেটাইজেশন করা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নামার সাথে সাথে মৃত্যুর সম্ভাবনা আছে। অ্যাক্লিমেটাইজেশন, অ্যাকচুয়াল অ্যাক্লিমেটাইজেশন জিনিসটা কি? আমরা 2 দিন 3 দিন সময় নিই যে পাহাড়ে গিয়ে আমরা অ্যাক্লিমেটাইজেশন করব, সেই অ্যাক্লিমেটাইজেশন জিনিসটা বলতে কি বোঝায়? খুব সহজ বাংলা ভাষায় ব্যাখ্যা করতে গেলে যেটা বলা যায় যে পরিবেশগত চেঞ্জ হয়, যেটাকে বলে এনভায়রনমেন্টাল চেঞ্জেস, সেই পরিবেশগত কিছু চেঞ্জেস জন্য আমাদের বডিতে কিছু চেঞ্জেস আছে, অর্থাৎ সেটি হলো ফিজিওলজিক্যাল চেঞ্জেস। অর্থাৎ আমরা লাদাখে ল্যান্ড করলাম, লাদাখের এনভায়রনমেন্ট আমাদের সমতলের এনভায়রনমেন্ট থেকে অনেকটা আলাদা, সেই সমতল এনভায়রনমেন্টের থেকে লাদাখের এনভায়রনমেন্ট আলাদা হওয়ার জন্য আমাদের শরীরে কিছু চেঞ্জেস এলো, সেই চেঞ্জেস আসাটাকে আমরা বলবো অ্যাক্লিমাটাইজেশন। এনভায়রনমেন্টাল কি কি চেঞ্জেস আছে, মানে কি কি চেঞ্জ হয় লাদাখের যে এনভায়রনমেন্ট তার সাথে আমাদের সমতল, অর্থাৎ সমতল অঞ্চলে থাকা মানুষরা যে এনভায়রনমেন্টে থাকে, কি কি পার্থক্য থাকে? খুব সহজভাবে বললে যে কিছু লো কিছু হাই, কিছু কম কিছু বেশি। কি কি কম? অক্সিজেন, টেম্পারেচার, হিউমিডিটি কম। কি কি হাই? উইন্ড চিল ফ্যাক্টর হাই, সোলার রেডিয়েশন হাই, অল্টিটিউড তো অবভিয়াসলি বেশি। তো এই চারটি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু ইন্টার রিলেটেড। অক্সিজেন কম, তার জন্য এএমএস হ্যাপো হওয়ার চান্সেস থাকে। টেম্পারেচার কম, তার জন্য হাইপোথার্মিয়া ফ্রস্টবাইট হওয়ার চান্সেস থাকে। হিউমিডিটি কম, তার জন্য ডিহাইড্রেশন হওয়ার চান্সেস থাকে। উইন্ড চিল ফ্যাক্টর বেশি হওয়ার জন্য হাইপোথার্মিয়া ফ্রস্টবাইট, সোলার রেডিয়েশন বেশি থাকার জন্য সানবার্ন, স্নো ব্লাইন্ডনেস। প্রত্যেকটি ডিজিজ কিন্তু এক একটা ফ্যাক্টরের সাথে ইন্টার রিলেটেড। নেক্সট চলে যাবো আমি হাই অল্টিটিউড ফিজিওলজির মধ্যে। আমি আগেই বলেছিলাম যে পরিবেশগত কিছু চেঞ্জ হয়, হওয়ার জন্য আমাদের শরীরে কিছু চেঞ্জেস আসে, যেটিকে আমরা অ্যাক্লিমেটাইজেশন বলে থাকি সাধারণ ভাষায়। তো কি সেই চেঞ্জেস? ফার্স্ট পয়েন্ট, যে হিউম্যান বডি ইজ স্পেশালি ডিজাইন ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ডেলিভার্স অ্যাডিকুয়েট O2 টু দ্য টিস্যু when oxygen is supplied at a pressure close to the sea level. আমরা যখন সি লেভেলে আছি, সমতলে যখন আমরা আছি, সমতলে আমাদের যে এয়ার প্রেশার, সেই এয়ার প্রেশারই কিন্তু অ্যাডিকুয়েট অক্সিজেন আমাদের শরীরে ডিজলভ হয়। সমতলে থাকা মানুষদের শরীরের ডিজাইনটাই এরকম যে যখন সে সমতলের এয়ার প্রেশার পায় তখনই কিন্তু শরীরে অ্যাডিকুয়েট অক্সিজেন যাবে। যখনই সেই এয়ার প্রেশারটা ধীরে ধীরে কমতে শুরু করবে, শরীরে কিন্তু অক্সিজেন ডিজলভ হওয়া আস্তে 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 কিন্তু ডিক্লাইন করতে থাকবে, কমতে থাকবে। একদম সহজ ভাষায় বললে যে কানেক্টিং এ 24 ভোল্ট মোটর টু এ 6 ভোল্ট মোটর, যে মোটরটা 24 ভোল্টে চলে সেটাকে আমি কানেক্ট করছি একটা 6 ভোল্ট মোটরে। এই তথ্যটি সবাই জানেন যে যত উপরে যাই তত আস্তে আস্তে এয়ার প্রেশার কমতে থাকে। শরীর এইভাবে ডিজাইন যে সে সমতলে এয়ার প্রেশারেই শরীরে অ্যাডিকুয়েট অক্সিজেন দেবে। লাদাখে গেলাম, লাদাখে এয়ার প্রেশার কম, স্বাভাবিকভাবে শরীরে অক্সিজেন ডিজলভ হওয়া কমতে শুরু করলো।
ডান দিকে এই চারটি খেয়াল করুন, মাউন্ট ডেনালি যেটা ছবিতে আছে, একটা ফ্লাইট উড়ে যাচ্ছে যেটা মাউন্ট ডেনালি থেকে অনেকটা উপর দিয়ে। কিন্তু ভালো করে মনে করার চেষ্টা করুন যে আপনারা যখন মাউন্ট ডেনালি সামিট করতে যাচ্ছেন তখন কিন্তু 6000 মিটারে আপনাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে, শরীরে অক্সিজেন কম যাচ্ছে। কিন্তু ফ্লাইটে কিন্তু কি আপনারা কোনোদিন অক্সিজেনের অভাব ফিল করেছেন? মনে হয়েছেন যে শ্বাসকষ্ট হচ্ছে? একটা 1 ঘন্টা 2 ঘন্টার জার্নি বসে থাকেন, শেষ হয়ে যায়, কিছু মনে হয় না। মেন রিজন কি? এয়ার প্রেশার, যেটার কথা আমি একটু আগে বললাম। ফ্লাইট একটা ক্লোজড চেম্বার, একটা কম্প্যাক্ট চেম্বার। যখন ফ্লাইট সমতলে আছে, এয়ার লক সিস্টেম ওরা অ্যাক্টিভেট করছে। ফ্লাইটের যে বডিটা আছে, বডিটার মধ্যে ওরা একটা খুব হাই প্রেশারে অক্সিজেন রেখে দিল। এই প্রেশার কিন্তু যতটাই উপরে যাক ফ্লাইট, সেটা কিন্তু কমবে না, এবং এই প্রেশারটা মেনটেন হচ্ছে বলেই কিন্তু আপনারা ফ্লাইটের মধ্যে ঠিকঠাকভাবে শ্বাস নিতে পাচ্ছেন। কি হবে যদি আপনাকে ফ্লাইট থেকে ছুড়ে ফেলা হয়? ধরুন আপনাকে দরজা খুললে আপনাকে ফ্লাইট থেকে ছুড়ে ফেলা হলো, আপনি কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই মারা যাবেন। তার কারণ কিন্তু এই ফলের জন্য না, আপনি মারা যাবেন ইমিডিয়েট ডিকম্প্রেশনের জন্য। অর্থাৎ ফ্লাইট থেকে বার করা হলে ইমিডিয়েট যে এয়ার প্রেশার কমে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে, সেই ব্যবধানে কিন্তু আপনার মৃত্যু হতে বড় জোর 30 থেকে 40 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। আচ্ছা, এবার বাঁদিকে আসি যে এয়ার প্রেশার কি অ্যাকচুয়ালি। এয়ার প্রেশার হলো বাতাসের যে কটা কম্পোনেন্ট আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এগুলি টোটাল প্রেশারের সমান। খুব সহজভাবে বললে যে অক্সিজেনের প্রেশার, কার্বন ডাইঅক্সাইড প্রেশার, নাইট্রোজেনের প্রেশার যদি আমরা একসাথে যোগ করি, ইকুয়াল টু হবে টোটাল এয়ার প্রেশার। যত আপনি উপরে যাচ্ছেন এয়ার প্রেশার ধীরে ধীরে কমছে। যখনই এয়ার প্রেশার কমছে, একদম অঙ্কের সূত্র কি বলে যে এই প্রত্যেকটি কম্পোনেন্টের প্রেশার কমবে। অর্থাৎ PCO2 কমবে, PO2 কমবে। PCO2 কিন্তু উপরে গেলে কমে, অক্সিজেনের মতো অতটা কমে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কমে। অক্সিজেনের প্রেশার সব থেকে বেশি কমে। আচ্ছা, দেখে নেবো কোনো কোশ্চেন আছে কিনা এখনো পর্যন্ত। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নেই, আমি পরের স্লাইডে এগিয়ে যাই। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন, কারণ এই স্লাইডটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে আপনার AMS বোঝা বা অ্যাক্লিমেটাইজেশন বোঝা। মেন কনসেপ্টটা কিন্তু এই স্লাইডটার উপর ডিপেন্ড করে আছে। তো আগের স্লাইডেই আমি কি বললাম যে যত উপরে যাচ্ছি এয়ার প্রেশার কমছে, অক্সিজেনের প্রেশারও ধীরে 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 কমছে। অর্থাৎ PO2 যেটা অক্সিজেনের প্রেশার, সেটা ধীরে ধীরে কমতে থাকছে। ফুসফুসের মধ্যে কি করে অক্সিজেন ডেলিভার হয়? আপনারা শ্বাস নেন, সেই শ্বাসটা আপনাদের ফুসফুসের মধ্যে আসে, ফুসফুসের মধ্যে থেকে অক্সিজেনটা যায় ব্লাডে। ফর্মুলা হলো সিম্পল ডিফিউশন। ক্লাস 9-10 বইয়ে আপনি পড়েছিলেন, বাংলাতে বলে ব্যাপন, ইংরেজিতে ডিফিউশন। সিম্পল ডিফিউশন। ডিফিউশনের সূত্র কি? যে যেখানে প্রেশার বেশি সেখান থেকে সেই জিনিসটি যাবে যেখানে লো প্রেশার, কম প্রেশারের দিকে। ডিফিউশনের সূত্রই হলো যে বেশি প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, বা বেশি কনসেন্ট্রেশনের থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। এখন আপনি ডান দিকে ধরুন যে এটি হলো ফুসফুস, এই ডান হাতে যেটি গোল করে আমি দেখিয়েছি, ধরে নিন যে এটি ফুসফুস। এইখান দিয়ে আপনি শ্বাস টানছেন, বাতাসটা আপনার ফুসফুসের মধ্যে ঢুকছে। এখন এই ফুসফুসের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত? 104, মানে অক্সিজেনের চাপ 104। ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেশার কত? 40। 104, 40, একটা হিউজ ডিফারেন্স দুটোর মধ্যে। যখনই অক্সিজেনের মধ্যে অক্সিজেনের চাপটা বেশি, রক্তে কম, অক্সিজেনটা ডিফিউশন করে চলে এলো ব্লাডে। একইভাবে রক্তে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কম। সিম্পল ডিফিউশন, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে এলো বায়ুতে। একদমই সহজ জিনিস। এইবার ধরুন আপনার উচ্চতা বাড়ছে ধীরে ধীরে। যত উচ্চতা বাড়ছে এই 104টা কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। 80 হলো, 60 হলো, 40 হয়ে গেল। এখন যদি অক্সিজেনের চাপটা কমতে কমতে 40 হয়ে যায়, আর রক্তের মধ্যেও অক্সিজেনের চাপটা 40 হয়, সেক্ষেত্রে কিভাবে অক্সিজেন যাবে? এই জিনিসটার উপরে কিন্তু পুরো অ্যাক্লিমেটাইজেশনের কনসেপ্ট দাঁড়িয়ে আছে। যেহেতু আপনি যে বায়ুতে শ্বাস নিচ্ছেন সেই বায়ুতে অক্সিজেনের চাপ কম, অলমোস্ট আপনার রক্তে অক্সিজেনের চাপের ইকুয়াল,
সেই হেতু কিন্তু আপনার শরীরে অক্সিজেন যাবে না। আচ্ছা, এই যন্ত্রটার কথা বলি। বাঁ হাতে যে যন্ত্র একটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা 96 লেখা আছে, একটা 86 লেখা আছে। এই যন্ত্রটিকে বলা হয় পালস অক্সিমিটার। শেরপাদের হাতে নিশ্চয়ই দেখেছেন। সাধারণত আজকাল যারা শেরপা আছেন প্রায় এই যন্ত্রটি ইউজ করে না এমন কেউ নেই। এই যন্ত্রটায় আঙুলে লাগিয়ে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কতটা শরীরে অক্সিজেনের কনসেন্ট্রেশন আছে। যেটা বাঁ হাতে দেখাচ্ছে সেটি হলো অক্সিজেনের কনসেন্ট্রেশন, SpO2। SpO2 পার্সেন্টেজ, SpO2 মানে যে শরীরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কতটা। আর যেটা ডান দিকে দেখাচ্ছে 86, এটি হলো পালস রেট। 96 মানে যে আমার শরীরের রক্ত 96% অক্সিজেন দিয়ে স্যাচুরেটেড। যত উপরে যাওয়া হয় তত কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশনটা ধীরে ধীরে কমতে থাকে। যদি কেউ কখনো ট্রেকে গিয়ে এই যন্ত্রটি হাতে লাগিয়ে দেখেছেন, এরকম যদি কেউ মনে করতে পারেন, তাহলে একটু চেষ্টা করুন যে সেখানে কিন্তু আপনি দেখবেন 85, 87 বা 76 এরকম দেখবেন। সমতলে এই SpO2 থাকে 96 থেকে 100, 96 থেকে 100%। যত উচ্চতা বাড়ে তত রক্তে অক্সিজেন কম আসতে শুরু করে। এই স্যাচুরেশনটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। আপনি লাদাখে গিয়ে যদি একটি হাতে লাগান, তাহলে লাদাখে গিয়ে দেখবেন যে আপনার স্যাচুরেশন 70 থেকে 80-র মধ্যে থাকবে, তার থেকে বেশি আসবে না। এই জিনিসটা আপনারা আইসিইউতে দেখেন। সাধারণত আইসিইউতে আমরা ব্যবহার করে থাকি একটা বড় মনিটর। তো এই জিনিসটা একটা ছোট ভার্সন হলো এইটা, যেটা পোর্টেবল, যেটা ক্যারি করা সম্ভব। আচ্ছা, এই চারটি খুব বেশি বোঝার দরকার নেই, আমি রেখেছি একটাই কারণে, যাতে একটা আইডিয়া দিতে পারি যে উপরের ভ্যালুগুলো সি লেভেলে আর নিচের ভ্যালুটা প্রায় 40,000 ফিটে। যত উচ্চতা বাড়ছে তত ব্যারোমেট্রিক প্রেশারটা ধীরে ধীরে কমছে, অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমছে, ফুসফুসে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের পরিমাণও আস্তে আস্তে কমছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমছে, এবং অক্সিজেন স্যাচুরেশন, রক্তে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও কিন্তু ধীরে ধীরে কমছে। খুব বেশি এটা দেখার দরকার নেই, এটা মাথায় রাখার দরকার নেই। পরের স্লাইডে চলে আসি। মানে মেডিকেল পরিভাষায় কয়েকটি অল্টিটিউডকে বলা হয় ক্রিটিক্যাল অল্টিটিউড। তো সেইগুলিরই একটা ব্রিফ একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব যে আপ টু 3000 মিটার বা 10,000 ফিট এই জোনটাকে বলা হয় সেফ জোন অফ র্যাপিড অ্যাসেন্ট। অর্থাৎ যে পর্যন্ত আপনি র্যাপিড অ্যাসেন্ট করলেও আপনার এএমএস বা হ্যাপো হওয়ার খুব বেশি চান্সেস নেই। তো 3000 মিটার পর্যন্ত যদি আপনার র্যাপিড অ্যাসেন্ট করেন, সেক্ষেত্রে হ্যাপো বা এএমএস হওয়ার চান্সেস আছে, কিন্তু অনেকটা কম। যেমন সান্দাকফু, তো সান্দাকফুতে আপনারা র্যাপিড অ্যাসেন্ট করতেই পারেন 3600 সান্দাকফুর অল্টিটিউড, তো খুব বেশি রিস্ক নেই। 5500 মিটার আপার লিমিট অফ পার্মানেন্ট হিউম্যান ইনহ্যাবিটেশন। তো মোটামুটি দেখা গেছে যে 5500 মিটার পর্যন্ত পাহাড়ি মানুষরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন। 6000 মিটার, যখন 6000 মিটার ক্রস করে যায় অল্টিটিউড, তখন সাপ্লিমেন্টাল অক্সিজেনের দরকার হতে পারে। এমন নয় যে সাপ্লিমেন্টাল অক্সিজেন লাগবেই, কিন্তু কারো কারো ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে 6000 মিটার ক্রস করলে সাপ্লিমেন্টাল অক্সিজেন দরকার হতে পারে। আর 7600 মিটার, যে অল্টিটিউডের উপরে সাপ্লিমেন্টাল অক্সিজেন শুরু করা দরকার, অর্থাৎ অবশ্যই দরকার, আদারওয়াইজ লাইফ ডেঞ্জার হতে পারে। তো 7600 মিটার বা 25,000 ফিট, এটিকে বলা হয় ক্রিটিক্যাল সার্ভাইভাল অল্টিটিউড। এইবার আসি অ্যাক্লিমেটাইজেশনে। তো আমার মনে হয় সবারই এটি পছন্দের টপিক, যে যেটা জানা দরকার যে মানে আমরা 2 দিন বা 3 দিন বেস ক্যাম্পে গিয়ে কি করি, আমরা অ্যাক্লিমেটাইজেশন করি। তো সেই অ্যাক্লিমেটাইজেশনটা অ্যাকচুয়ালি কি? ধরুন আপনি লাদাখে নামলেন ফ্লাইট থেকে, তো লাদাখে নামার পর আপনি সি লেভেলে ছিলেন, আপনি গিয়ে পৌঁছালেন একটা 11,000 ফিটে। তো ইমিডিয়েটলি আপনার শরীর কিছু চেঞ্জেস আনে, যে চেঞ্জেসগুলোর জন্য আপনি লাদাখে গিয়েই মারা যান না, বা লাদাখে গিয়েই আপনি এএমএস এর শিকার হন না।
সেই চেঞ্জেসগুলোকে বলা হয় অ্যাকোমোডেশন। এটা কিন্তু অ্যাক্লিমাটাইজেশন নয়, ভালোভাবে এটা নোট করুন যে দিস ইজ নট অ্যাক্লিমাটাইজেশন, দিস ইজ অ্যাকোমোডেশন, যেটা আপনার অ্যাক্লিমাটাইজেশন হওয়া পর্যন্ত একটা টেম্পোরারি সাপোর্ট দেবে, জাস্ট টেম্পোরারি সাপোর্ট যতক্ষণ না পর্যন্ত অ্যাক্লিমাটাইজেশন হচ্ছে। কি কি সেই টেম্পোরারি সাপোর্ট? হাইপার ভেন্টিলেশন, অর্থাৎ বেশিবার শ্বাস নেওয়া। একজন মানুষ সমতলে সাধারণত 14 থেকে 16 বার শ্বাস নেন পার মিনিটে। আপনি যখন লাদাখে নামবেন, শরীর কিন্তু অটোমেটিক আপনার শ্বাস নেওয়াটা বাড়াবে, এবং সেটি রেটটা গিয়ে দাঁড়াবে কারোর 18, কারোর 20, কারোর 22, কারোর 24-এ। সেকেন্ড, ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ হার্ট বেশিবার বিট করা। সমতলে যদি আপনার হার্ট মিনিটে 60 বার বিট করে, লাদাখে নামার পর গিয়ে আপনার হার্ট 80 বার 90 বার বিট করা শুরু করবে। ইনক্রিজ 2-3 ডিপিজি কনসেন্ট্রেশন ইন আরবিসি। আরবিসি অর্থাৎ আপনাদের যেটা লোহিত রক্ত কণিকা, সেটিতে একটি এনজাইম থাকে, সেই এনজাইমটির নাম হলো 2-3 ডিপিজি। এই এনজাইমটির কাজ হলো টিস্যুতে অক্সিজেন ডেলিভারি করা। যতই অক্সিজেন কনসেন্ট্রেশনটা বাড়বে, আরবিসি থেকে বেশি পরিমাণ অক্সিজেন ডিসোসিয়েট হয়ে টিস্যুতে যাবে। অর্থাৎ আরবিসি আপনার অক্সিজেনটা ফুসফুস থেকে শরীরে নিয়ে আসছে, সেই অক্সিজেনটা কিন্তু আপনার আরবিসি থেকে শরীরে যাওয়া প্রয়োজন। সেই কাজটি করে 2-3 ডিপিজি। এই এনজাইমটি আরবিসি থেকে বেশি বেশি অক্সিজেন ডিসোসিয়েট করতে শুরু করে, যাতে আপনাদের শরীরে বেশি বেশি অক্সিজেন পৌঁছে। এই চেঞ্জেসগুলোকে বলা যেতে পারে অ্যাকোমোডেশন। পরবর্তী ধাপ অ্যাক্লিমাটাইজেশন, যেটা যে নামটা আপনারা জানেন, যেটা হতে সময় লাগে 2 দিন, কারো 3 দিন। অ্যাক্লিমাটাইজেশন পিরিয়ডে কি কি হয়? ফার্স্ট থিং, ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন। আমি ডান দিকে ফুসফুসের ছবি দিয়েছি। তো সাধারণ ক্ষেত্রে সমতলে আপনাদের লাংসে যতটা বায়ু চলাচল করে, যখন আপনি অ্যালটিটিউডে গেলেন তখন সেই বায়ু চলাচলটা ধীরে ধীরে বাড়তে থাকে। খুব ইজি ভাষায় আমরা বলছি যে যতটা ভেন্টিলেশন সমতলে হয়, সেটি ধীরে ধীরে হাই অ্যালটিটিউডে গেলে বাড়তে থাকে। ইনক্রিজ ডিফিউশন ক্যাপাসিটি অফ দ্য লাংস, ইনক্রিজড ভাইটাল ক্যাপাসিটি অফ দ্য লাংস। লাংসের একবারে বায়ু ধারণ ক্ষমতা বাড়তে থাকে ধীরে ধীরে। আর লাংসে গ্যাস এক্সচেঞ্জ ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ গ্যাসের আদান প্রদান, ফুসফুস থেকে রক্তে অক্সিজেন যাওয়া এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেরিয়ে আসা, এই প্রসেসটা ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে বলে রাখি যে যারা পাহাড়ের লোক, অর্থাৎ যারা শেরপা বা যারা পাহাড়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাং ক্যাপাসিটি আমাদের থেকে অনেকটা বেশি হয়, জন্মগতভাবেই বেশি হয়, বা জেনেটিক্যালি কিন্তু তাদের লাং ক্যাপাসিটি আমাদের থেকে অনেকটাই বেশি হয়। নেক্সট, রক্ত, ব্লাডে কি কি চেঞ্জেস আসে? ইনক্রিজড নং অফ আরবিসি। ধীরে ধীরে কিন্তু আমাদের যে লোহিত রক্তকণিকা, যেটা ছবি দিয়েছি আমি, লোহিত রক্তকণিকা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে শরীরে, শরীর বেশি বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি করতে থাকে। ইনক্রিজড ব্লাড ভলিউম, সমতলে আপনার শরীরে যতটা ব্লাড সার্কুলেট করছে, সেই ব্লাড ভলিউমও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। তার সাথে ইনক্রিজড এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হলো একটি এনজাইম, যে এনজাইমের কাজ রক্ত তৈরি করা। রক্ত তৈরি হয় বোন ম্যারো থেকে, অর্থাৎ আমাদের যে অস্থি মজ্জা, সেখান থেকে রক্ত তৈরি হয়। তো এই এরিথ্রোপোয়েটিন এনজাইমটি অস্থি মজ্জায় যায় এবং অস্থি মজ্জায় গিয়ে রক্ত তৈরি করা বাড়ায়। যখন হাই অ্যালটিটিউডের এক্সপোজার হলো, তখন কিন্তু ধীরে ধীরে এই এনজাইমের পরিমাণও বাড়তে থাকে। শরীর বেশি পরিমাণে এই এনজাইমটি সিক্রেট করতে থাকে, যাতে এই এনজাইমটি অস্থি মজ্জায় গিয়ে আরো বেশি বেশি পরিমাণে আরবিসি তৈরি করতে পারে। হার্ট চেঞ্জেস ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটি হার্ট, আর এটি হলো রক্তনালী। এই রক্তনালীগুলোর কাজ হলো হার্ট থেকে রক্তটি সারা শরীরে সঞ্চালন করা এবং সারা শরীর থেকে আবার দূষিত রক্ত এই হার্টের মধ্যে ফিরিয়ে আনা। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি চেঞ্জেস দেখা যায়? তো এই পুরো সিস্টেমটাকে বলা হয় কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ হার্ট এবং রক্তনালী পুরোটিকে একসাথে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের চেঞ্জেস: ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট। সমতলে আপনার হার্ট একবার বিট করে
যে পরিমাণ রক্ত সারা দেহে পাঠায় সেই পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। ইনক্রিজড ভাস্কুলারিটি অফ দ্য পেরিফেরাল টিস্যু, অর্থাৎ সারা দেহে এই যে রক্তনালীগুলো দেখতে পাচ্ছেন যে এদের কাজ সারা শরীরে রক্ত সঞ্চালন করা, এই রক্তনালীর পরিমাণ কিন্তু বাড়তে থাকে। যত বেশি রক্তনালী তৈরি হয়, জেনারেট হয়, তত বেশি কিন্তু হার্টের ব্লাড পাঠাতে আরো বেশি সুবিধা হয়। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যে মাসল, তাদের অক্সিজেন নিতে সুবিধা হয় হার্ট থেকে। তো সেই ভাস্কুলারিটিও ধীরে ধীরে বাড়তে থাকে। সিস্টেমিক ভ্যাসোডাইলাটেশন, অর্থাৎ এই যে রক্তনালী এইগুলো যে ডায়ামিটার, সেই ডায়ামিটার ধীরে ধীরে বাড়তে থাকে যাতে বেশি পরিমাণে রক্ত সেই রক্তনালী দিয়ে চলাচল করতে পারে। তো এগুলো রেজাল্ট কি? রেজাল্ট একটাই, যে মোর অক্সিজেন ডেলিভারি টু দ্য টিস্যু, শরীরে আরো বেশি বেশি পরিমাণে অক্সিজেন যায়। যেটা এক্ষুনি বললাম যে শরীরে রক্ত নালী বাড়ে, তো এই পয়েন্টে একটু আমি ইলাবোরেট করতে চাই। তার কারণ একমাত্র এই জিনিসটাই ডিফাইন করে যে মানুষ কিভাবে এভারেস্ট সামিট করতে যায় উইদাউট অক্সিজেন সিলিন্ডার। তো ডান দিকের ছবিটা খেয়াল করুন যে এটা আর্টারি বা ধমনী, বা যেটা ধমনীর কাজ যে হার্ট থেকে বিশুদ্ধ রক্ত শরীরে নিয়ে যাওয়া, আর যেটা শিরা বা ভেন, যেটির কাজ যে দূষিত রক্ত আবার হার্টে ফিরিয়ে দেওয়া। তো এই দুটোর মধ্যে সংযোগকারী, অর্থাৎ বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত, এই দুটোর মধ্যে সংযোগকারী হলো ক্যাপিলারিস, অর্থাৎ জালিকা। ক্যাপিলারিসের কাজ কি? ক্যাপিলারিসের কাজ হলো আর্টারি থেকে বিশুদ্ধ রক্ত নেয়, ক্যাপিলারিসের মধ্যে চলে এলো। এই ক্যাপিলারিসের কাজই হলো যে শরীরের বিভিন্ন মাসেলস বা বিভিন্ন অর্গ্যান বা বিভিন্ন সেলস, তাদের মধ্যে এই খাবার আর অক্সিজেন দুটো ডেলিভারি করা। তো আর্টেরিয়াল এন্ড থেকে ডেলিভারি হয়ে গেল টিস্যুতে, আবার আর্টেরিয়াল এন্ড থেকে খাবার এবং কার্বন ডাইঅক্সাইড, দূষিত পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড ভেনের মধ্যে এসে শরীরে ছড়িয়ে গেল। তো এই যে ক্যাপিলারি নেটওয়ার্ক, যত সময় যায় ধীরে ধীরে এই ক্যাপিলারি নেটওয়ার্কগুলি বাড়তে থাকে শরীরে। এটিকে বলা হয় অ্যানজিওজেনেসিস, গ্রোথ অফ নিউ সার্কুলেটরি ক্যাপিলারিস, অ্যানজিওজেনেসিস। এই জিনিসটি কিন্তু এন্ডুরেন্স ট্রেনিংও বাড়ে, যারা সাইক্লিং করেন বা রানিং করেন বা ম্যারাথন রানিং, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। অ্যাক্লিমেটাইজেশনেও কিছুটা হয়, এন্ডুরেন্স ট্রেনিংয়েও কিছুটা হয়। শরীরের মধ্যে এই নেটওয়ার্কগুলি ধীরে ধীরে আরো বেশি ডেভেলপ করতে পারে। যত বেশি ক্যাপিলারি নেটওয়ার্ক শরীরের মধ্যে ডেভেলপ করে, তত কিন্তু হার্টের পক্ষে ইজি হয় শরীরের প্রত্যেকটা সেলে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং খাবার পৌঁছে দেওয়া। সিম্পল যে মনে করুন যে একটা শহরের মধ্যে যত বেশি আমি কুরিয়ার সার্ভিস বাড়াবো, তত আমার ইনফরমেশনগুলো আদান প্রদানের সুবিধা হবে। সেরকমই যত বেশি ক্যাপিলারি নেটওয়ার্ক জেনারেট হবে, তত বেশি আমার গোটা শরীরে কিন্তু ধীরে ধীরে গ্যাস এক্সচেঞ্জটা ধীরে ধীরে বাড়বে। এই একটি জিনিসই ডিফাইন করে যে কিভাবে মানুষ এভারেস্টে যায় অক্সিজেন ছাড়া। তো যারা মানে অক্সিজেন ছাড়া এভারেস্ট সামিট করেছেন, কোনোটাই কিন্তু লাক বাই চান্স নয়। তারা পরিশ্রম করেছেন, এন্ডুরেন্স ট্রেনিং করেছেন, পাহাড়ে গিয়েছেন, নিজেদের বডিকে অ্যাক্লিমেটাইজ করিয়েছেন, এই নেটওয়ার্কটি কিন্তু অনেক লং টাইম ধরে শরীরে বাড়িয়েছেন। তারপরে কিন্তু তারা ভেবেছেন যে আমরা বিনা অক্সিজেনে এভারেস্ট সামিট করবো, তার কারণ তাদের বডি আগে তৈরি করেছেন বিনা অক্সিজেনে এভারেস্ট সামিট করার মতো, যাতে ওই কম পরিমাণ অক্সিজেনেও যে বডিতে ঠিকঠাক অক্সিজেন ডেলিভারি হতে পারে। ইন্ডিয়ান টেনিস এটা আমি খুব বেশি বলবো না, তার কারণ আমাদের টপিক এএমএস হ্যাপো, তাই এটির ব্যাপারে খুব বেশি আমি যাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। এইবার এএমএস নিয়ে বলা শুরু করব। তো তার আগে বলে রাখি যে মানে সব সিমটমই কিন্তু এএমএস নয়। পাহাড়ে গেলে কেউ কেউ একটু প্যানিক হয়ে যান যে আমার এএমএস হয়েছে কিনা। তো সমস্ত খারাপ সিমটমই কিন্তু এএমএস নয়, কিছু কিন্তু নর্মাল পাহাড়ে গেলে, যেমন হাইপার ভেন্টিলেশন, বেশিবার শ্বাস নেওয়া, শর্টনেস অফ ব্রেথ অন এক্সারশন, বেশিবার ইউরিন পাস হওয়া, ঘুমের ডিস্টার্ব হওয়া, খাবার ঠিকঠাক হজম না হওয়া, খিদে না থাকা, সামান্য ডিহাইড্রেশন হওয়া, এগুলো কিন্তু নর্মাল। এগুলো হলে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। 1 থেকে 2 দিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যায়। যদি এগুলো হয়, অযথা প্যানিক হবেন না যে আমার এএমএস হয়ে গেছে। এপিডেমোলজি খুব বেশি কিছু বলার নেই, স্টাডিজ করে যেটুকু জানা যায়, যেমন ফিমেলদের একটু এএমএস ইনসিডেন্স বেশি, যারা ওবেস পেশেন্ট তাদের একটু এএমএস ইনসিডেন্ট বেশি,
12,000 এর উপরে কমন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তো তো এবার মেন টপিক, যেটার জন্য এই প্রেজেন্টেশনটা, অ্যাকুট মাউন্টেন সিকনেস, হ্যাপো। তো আগে আমি ক্লিয়ার করে দিলাম হাই অল্টিটিউড ফিজিওলজির অ্যাক্লিমেটাইজেশনটা, যাতে আপনাদের এএমএসটা বুঝতে সুবিধা হয়। হাই অল্টিটিউড ফিজিওলজি আর অ্যাক্লিমেটাইজেশন করে কনসেপ্ট ছাড়া এএমএস বোঝা একেবারে অসম্ভব, প্রায় অসম্ভব। তো একটা ওই পাই চার্ট আমি নিজে তৈরি করেছি। তো হ্যাপো অর্থাৎ পালমোনারি ইডিমা, হ্যাকো অর্থাৎ হাই অল্টিটিউড সেরিব্রাল ইডিমা, আর অ্যাকিউট মাউন্টেন সিকনেস। তো এখানে যে জিনিসটা বলার মেন দরকার, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপিং থাকে। অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছেন, নিচের জোনটা পুরোপুরি পিওরলি এএমএস, তার মধ্যে কোনো হ্যাপো নেই বা কোনো হ্যাকো নেই, কিন্তু এই জোনটাকে বলা হয় ওভারল্যাপিং জোন। অর্থাৎ এই জোনের মধ্যে এএমএস এরও কিছু সিমটম থাকতে পারে, আবার পালমোনারি ইডিমারও কিছু সিমটম থাকতে পারে। সেম ভাবে এই জোনটা এএমএস এরও কিছু সিমটমস থাকে, আবার সেরিব্রাল ইডিমারও কিছু সিমটমস থাকে। অর্থাৎ একদম পিওর হ্যাপো বা পিওর হ্যাকো বা পিওর এএমএস নাও পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে যেটা হয়, যে শুরু হয় এএমএস দিয়ে, অর্থাৎ এএমএস এর সিমটম ফার্স্ট দেখা যায়, ধীরে ধীরে সেই এএমএস বাড়তে বাড়তে প্রথমে একটা ওভারল্যাপিং জোনে আসে, যেখানে এএমএস এর মধ্যে পালমোনারি ইডিমার সিমটমসগুলো দেখা যেতে শুরু করে, এবং ধীরে ধীরে সেই পালমোনারি সেটি টার্ন নেয় একেবারে পালমোনারি ইডিমার দিকে। একইভাবে সেরিব্রাল ইডিমার দিকেও জিনিসটা একইভাবে ট্রু, অর্থাৎ এএমএস এর সিমটম প্রথমে দেখা দিল, ধীরে ধীরে আস্তে আস্তে সেরিব্রাল ইডিমার সিমটম দেখা দিতে শুরু করলো, এবং তারপরে চলে যায় একেবারে পিওর সেরিব্রাল ইডিমা। অল্টিটিউড অ্যাট রিস্ক, মোটামুটি সাধারণভাবে কোন অল্টিটিউডে কোন ডিজিজের রিস্কটা বেশি, মোটামুটি একটা ক্লাসিফিকেশন করলে দেখা যায় বা বোঝা যায় যে 2500 মিটারের উপরে এএমএস এর চান্স বেশি। এর আগে কিন্তু হ্যাপো বা হ্যাকো এই দুটো এক্সট্রিমলি রেয়ার। 3000 মিটার যখন ক্রস হয় তখন পালমোনারি ইডিমা চান্সেস বেশি। 3000 মিটারের নিচে কিন্তু পালমোনারি ইডিমা অলমোস্ট জিরো, ইনসিডেন্ট অলমোস্ট জিরো, প্রায় হয় না। আর সেরিব্রাল ইডিমার জন্য লাগে আরো বেশি অল্টিটিউড, 4000 মিটার বা 5000 মিটার। টাইম অফ অনসেট কখন শুরু হয়, এএমএস সাধারণত দেখা যায় 24 ঘন্টার আগে। অর্থাৎ আপনি র্যাপিড অ্যাসেন্ট করলেন, তার 24 ঘন্টার মধ্যেই সাধারণত এএমএস এর সিমটমগুলি প্রকট হয়ে উঠতে থাকে। কিন্তু পালমোনারি ইডিমা আর সেরিব্রাল ইডিমা একটু বেশি সময় নেয়, 24 ঘন্টার বেশি। যেটা আমি আগেই বললাম যে সাধারণত এএমএস দিয়ে স্টার্টিং হয়, এএমএস দিয়ে স্টার্টিং হওয়ার পর ধীরে ধীরে 24 ঘন্টা পর সেটি আইদার পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমার দিকে টার্ন নেয়। রিস্ক ফ্যাক্টর, এএমএস বা পালমোনারি ইডিমার কি কি মেন রিস্ক ফ্যাক্টর? তো প্রথমটা মোটামুটি সবাই জানেন, যে র্যাপিড অ্যাসেন্ট টু হাই অল্টিটিউড। যত আপনি র্যাপিড অ্যাসেন্ট করার চেষ্টা করবেন তত কিন্তু আপনার এএমএস বা পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমার চান্সেস বেশি। সেকেন্ড, ল্যাক অফ অ্যাক্লিমেটাইজেশন, আপনি এনাফ অ্যাক্লিমেটাইজেশনের দিন রাখলেন না, সরাসরি 4000 মিটার বা 5000 মিটারে অ্যাসেন্ট করলেন, সেক্ষেত্রে আপনার চান্সেস অনেক বেশি। প্রিভিয়াস হিস্ট্রি অফ এএমএস, হ্যাপো, যাদের ক্ষেত্রে একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, যে গত বছর আমি গঙ্গোত্রী বেস ক্যাম্পে গিয়ে আপনার হ্যাপো হয়েছিল বা আমার এএমএস হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু চান্সেসটা অনেক অনেক বেশি। আর অবভিয়াসলি পিপল হু ইগনোর আর্লি সিমটমস অফ এএমএস, অর্থাৎ এএমএস এর সিমটম শুরু হলো, আপনি অ্যাভয়েড করলেন, আপনি আরো উচ্চতার দিকে এগিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমা চলে আসার হাই চান্সেস। তার সাথে ডিহাইড্রেশনও কিন্তু টু সাম এক্সটেন্ট এএমএস হতে সাহায্য করে। কারণটা অনেক বড়, কারণটা আমি খুব বেশি ইলাবোরেট করলাম না, কেননা বডির পিএইচ লেভেলের একটা এখানে রোল আছে। অর্থাৎ ব্লাড অ্যালকালাইন হয়ে যাওয়ার, রেসপিরেটরি অ্যালকোলোসিস হয়, সেই জিনিসটা ডিহাইড্রেশন হলে কম্পেনসেট হতে খুব অসুবিধা হয়। খুব বেশি এটা মাথায় রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখুন যে ডিহাইড্রেশন হলে, অর্থাৎ আপনি যদি
প্রপার জল না খান, জল কম খেয়ে ডিহাইড্রেশন করেন বডিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এএমএস এর হওয়ার চান্সেসটা অনেক বেশি। এইবার প্রপার আমি এএমএস এ ঢুকে যাই। তো সিমটমস ফর এএমএস। তো আশা করি মোটামুটি আমি বোঝাতে পেরেছি যে এএমএসটা কেন হয়। মেন রিজন যে আপনি অ্যাক্লিমেটাইজেশনের প্রপার সময় দিলেন না, যেটা আমি আগেই পড়ালাম, যে যে চেঞ্জেসগুলো আসে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, রক্ত বাড়ে, রক্তের ভলিউম বাড়ে, এই চেঞ্জেসগুলো আসার জন্য সময় লাগে। এবার যদি আপনি সেই সময়টা না দেন, আপনি তার আগেই বেশি উঁচুতে চলে যান, সেক্ষেত্রে আপনার এএমএস হবে। সেকেন্ড পয়েন্ট, যাদের ক্ষেত্রে এই প্রসেসটা স্লো, অর্থাৎ আপনার 3 দিনে সেই চেঞ্জটা চলে এলো, আপনার যে পার্টনার তার ক্ষেত্রে সেই চেঞ্জেসটা 3 দিনে নাও আসতে পারে, তার ক্ষেত্রে সেই চেঞ্জেসটা আসতে সময় নিল 7 দিন। সেই ক্ষেত্রে কিন্তু ইন দ্য টাইম বিং তিনি এএমএস এ আক্রান্ত হবেন। যাদের ক্ষেত্রে এই চেঞ্জেসটা স্লো, তারাই কিন্তু বেশিরভাগ এই এএমএস এ আক্রান্ত হন। এএমএস এর একদম সব থেকে কমন সিমটম হলো হেডেক, মাথা যন্ত্রণা। ইভেন বেড়াতে যাওয়া, যে 0 পয়েন্টে বা ইয়ংথাং ভ্যালিতে, এখানে গিয়েও টুরিস্টরা অনেকে কমপ্লেন করেন যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। অনেককে বলতে শুনেছি, মানে পাহাড়ে গিয়ে আমি এই কমপ্লেনটাই সব থেকে বেশি শুনেছি, যে হেডেক। মেইন রিজন যে বডিতে অক্সিজেন ঠিকঠাক ডেলিভারি না হওয়া এবং ব্রেনে অক্সিজেন ঠিকঠাক না পৌঁছানো, সেই কারণেই হেডেকটা শুরু হয়, যেটা সাধারণত বেশিরভাগ পার্সনের ক্ষেত্রে 1 দিন বা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো সিভিয়ার হেডেক, আর্লি সিমটমস অফ এএমএস। নেক্সট কি? স্লিপ ডিসঅর্ডার, রাত্রে ঠিকঠাক করে ঘুম না আসা, লস অফ অ্যাপেটাইট, খিদে না থাকা। খেয়াল করবেন যে টিমের মধ্যে একজন প্রায়ই বলেন যে আমার মাথা যন্ত্রণা করছে, আমার রাত্রে ঘুম আসছে না, আমি আজকে খাবো না। এই খাবো না, এই কমপ্লেনটা কিন্তু পাহাড়ে গেলে অনেকেই করে থাকেন যারা আর্লি এএমএস এ আক্রান্ত হন। তো যদি কেউ বলেন যে আমি খাবো না, আমার খিদে নেই, সেক্ষেত্রে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারেন যে এএমএসটা স্টার্টিং হলেও হতে পারে। ফোর্থ পয়েন্ট, লিস্টলেসনেস, যেটা একদম অ্যাডভান্স স্টেজ। এই কথাটির অর্থ হলো সহজ ভাষায় বললে যে পেশেন্ট ইজ নট উইলিং টু ডু এনিথিং। অর্থাৎ একজন বেস ক্যাম্পে গেলেন, বেস ক্যাম্পে গিয়ে তিনি বলছেন যে আমার কিছু ভালো লাগছে না। কেউ ছবি তুলছেন, কেউ কিচেনে ঢুকেছেন, কেউ গল্প করছেন, তিনি একদমই টেন্টের পাশে বসে আছেন বা টেন্টের মধ্যে বারবার ঢুকে যাচ্ছেন, বলছেন যে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে কিছু ভালো লাগছে না, বা আমি ঘুমোবো, আমাকে তোরা ছেড়ে দে। এটি সাজেস্ট করি অ্যাডভান্স স্টেজ অফ এএমএস। এবং যদি এই জিনিসটা ধীরে ধীরে বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু কনসিডার করবেন যে এএমএস ধীরে ধীরে সেরিব্রাল ইডিমার দিকে টার্ন নিচ্ছে। ইন কেস অফ সিভিয়ার, কনসিডার সেরিব্রাল ইডিমা। নেক্সট, পেরিভাল ইডিমা। কারোর ক্ষেত্রে মুখ চোখ ফুলতে থাকে, এটা রেয়ার, বাট কারোর ক্ষেত্রে হতে পারে, হাত ফুলে গেল, মুখ ফুলে গেল বা পা ফুলে গেল। সিভিয়ার হার্ট প্যালপিটেশন, অর্থাৎ হার্ট বেশি বার করে বিট করা। অনেকেই বলেন পাহাড়ে গিয়ে যে মনে হচ্ছে এবার হাঁটতে হাঁটতে যে হার্টটা এবার খুলে বেরিয়ে আসবে, কিছুই না, বেশিবার হার্ট বিট করা। তো যদি রেস্টিং ফেজে প্যালপিটেশন হয়, অর্থাৎ রেস্টে আছেন, আপনি টেন্টের সামনে বসে আছেন, কথা বলছেন, মনে হচ্ছে যে হার্টটা যেন খুব জোরে জোরে বিট করছে, বেশিবার বিট করছে, সেটা একটা আর্লি সিমটমস অফ এএমএস ধরা যায়। নসিয়া এন্ড ভমিটিং এক্সট্রিমলি কমন। আমি পার্সোনালি অনেকেই দেখেছি বেস ক্যাম্পে গিয়ে বমি করতে বারবার। তো নসিয়া ভমিটিং এএমএস এর একটা আর্লি চান্সেস। লাস্ট পয়েন্ট, আর একটা সিভিয়ার পয়েন্ট, যে শর্টনেস অফ ব্রেথ অ্যাট লাইট ওয়ার্কলোড। খেয়াল করে দেখুন যে আপনাদের টিমের মধ্যে হয়তো একজন হাঁটছেন, হাঁটার সময় বলছেন যে আমি পাচ্ছি না, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, 2 পা ফেলছেন, বসে যাচ্ছেন, আবার 2 পা ফেলছেন, আবার বসে যাচ্ছেন। তিনি কথা বলতে পারছেন, তিনি কনসাস, অ্যালার্ট, সবাইকে চিনতে পারছেন, তিনি নিজে বলছেন যে আজকে আমার কি হচ্ছে আমি নিজে জানি না, আমি নিজে বুঝতে পারছি না, কাল তো ঠিক ছিলাম, হাঁটছিলাম, আজকে আমার মনে হচ্ছে যে 2 পা হেঁটেই আমার শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটি একটি আর্লি সিমটমস অফ দ্য এএমএস, অর্থাৎ মর্টাল সিকনেসের আর্লি স্টেজ। তার সাথে আপনারা কনসিডার করতে পারেন যে এই এএমএসটা
ধীরে ধীরে পালমোনারি ইডিমার দিকে টার্ন নিচ্ছে। দুটো জিনিস মনে রাখার মতো, যদি শ্বাসকষ্ট শুরু হয় এবং সেই শ্বাসকষ্ট লাইট ওয়ার্কলোডেই বাড়তে থাকে, সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে এই শ্বাসকষ্টটা ধীরে ধীরে পালমোনারি ইডিমার দিকে টার্ন নিচ্ছে। আর যদি একজন কেউ টেন্টেই থাকছেন, বলছেন আমার কিছু ভালো লাগছে না, আমি কিছু করব না, আমাকে বিরক্ত করিস না, সারাদিন টেন্টে শুয়েই থাকছেন, সেক্ষেত্রে মেবি তার এএমএসটা সেরিব্রাল ইডিমার দিকে ধীরে ধীরে টার্ন নিচ্ছে। ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টের কোনো বিকল্প হয় না সেটা হলো নো ফার্দার অ্যাসেন্ট, পেশেন্ট আর উপরে যাবে না, এবং ডিসেন্ট, নামিয়ে দেওয়া। এর থেকে ভালো কোনো ট্রিটমেন্ট হতেই পারে না। পেশেন্টকে নামিয়ে দিলে একেবারে ম্যাজিকের মতো কাজ করে, কোনো ওষুধ লাগে না, কোনো ট্রিটমেন্ট লাগে না, কোনো চিকিৎসা লাগে না। পেশেন্টকে বেস ক্যাম্পের নিচে সমতলে নামিয়ে দিলে পেশেন্ট ম্যাজিকের মতোই সেরে ওঠেন। ফার্স্ট থিং, ডিসেন্ট। 24 ঘন্টা আপনারা ওয়েট করতে পারেন, যদি 24 ঘন্টাতেও ইমপ্রুভ না করে, অ্যাট আর্লিয়েস্ট পেশেন্টকে নিচে নামিয়ে দিন। সেকেন্ড জিনিস, যে যদি এরকম হয় যে নামানো সম্ভব নয়, তখন কি করবেন? ফার্স্ট পয়েন্ট, অ্যাডিকুয়েট হাইড্রেশন। যেটা আগে বলেছিলাম যে ডিহাইড্রেশনের একটা রোল আছে এমএস ডেভেলপ করার জন্য। তাকে ঠিকঠাক জল খাওয়ানো, হাইড্রেশন ঠিকঠাক মেনটেন করা। বমি হচ্ছে তার জন্য বমির ওষুধ দেওয়া, অ্যান্টিএমেটিক্স মানে বমি ওষুধ। মাথা ব্যথা করছে, প্যারাসিটামল দিলাম যাতে মাথা ব্যথাটা কমে। সেকেন্ড, অ্যাসিটাজোলামাইড, যেটা আপনারা ডায়ামক্স নামে চেনেন, বাজারে পাওয়া যায় ডায়ামক্স বলে। এমএস হয়েছে সাসপেক্ট করলে ডায়ামক্স স্টার্ট করুন। যদিও ডায়ামক্সটা খুব ভালো কাজ করে যদি আগে থেকেই দেওয়া যায়, তাও এমএস হওয়ার পর ডায়ামক্স কাজ করে এবং পেশেন্টকে কিছুটা সিমটোম্যাটিক রিলিফ দিতে সাহায্য করে। সিভিয়ার, কারোর ক্ষেত্রে প্রচন্ড সিভিয়ার মনে হচ্ছে যে এএমএসটা পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমার দিকে ধীরে ধীরে টার্ন নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেক্সামিথাজোন শুরু করা দরকার। ডেক্সামিথাজোনকে বলা হয় পাহাড়ের সঞ্জীবনী। পালমোনারি ইডিমা, সেরিব্রাল ইডিমা, এএমএস, ডেক্সামিথাজোন কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এবং লাইফ সেভিং, অর্থাৎ জীবন বাঁচানো যায় ডেক্সামিথাজোন দিয়ে। ফার্স্ট অ্যাসিটাজোলামাইড দিয়ে শুরু করুন। যদি সিমটম রিলিফ না করে এবং যদি পেশেন্টকে নামানো না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাণ বাঁচানোর জন্য ডেক্সামিথাজোন স্টার্ট করতে হয়। প্রিভেনশন, যেটা বললাম আমি, যে কিভাবে আপনারা প্রিভেন্ট করবেন। যার ক্ষেত্রে আগে এএমএস বা পালমোনারি ইডিমা বা সেরিব্রাল ইডিমার হিস্ট্রি আছে, একদমই ইজি যে আগে থেকে ডায়ামক্স শুরু করে দিন। অ্যাসিটাজোলামাইড মানে ডায়ামক্স, আগে থেকে ডায়ামক্স শুরু করে দিন। পেশেন্ট যেদিন জার্নি শুরু করবেন সেদিন থেকে, অর্থাৎ ধরুন আপনি যাবেন গঙ্গোত্রী, আপনি আজকে হাওড়া থেকে ট্রেনে উঠছেন, আপনি যেদিন ট্রেনে উঠছেন সেদিন ডায়ামক্স শুরু করুন। 250 মিলিগ্রাম দিনে 2টো করে ডায়ামক্স খাবেন। কবে পর্যন্ত খাবেন? যেদিন আপনার ট্রেকের সব থেকে হাইয়েস্ট অল্টিটিউড, অর্থাৎ ধরুন যে আপনি গঙ্গোত্রী যাবেন, গঙ্গোত্রী গিয়ে আপনারা ফিরে আসবেন, তাহলে আপনি ট্রেনে ওঠা থেকে ডায়ামক্স খাওয়া শুরু করলেন, আপনি গঙ্গোত্রী গেলেন, যেদিন গঙ্গোত্রী পৌঁছালেন সেদিন আপনার লাস্ট ডায়ামক্স খাওয়া, তারপর থেকে আপনার আর ডায়ামক্স খাওয়ার প্রয়োজন নেই। ডেক্সামিথাজোন, কোনো স্টাডিজ বলে যে ডায়ামক্স ডেক্সামিথাজোন ও প্রোফাইল্যাক্সিস হেল্প করে, তবে প্রোফাইল্যাক্সিস হিসাবে ডেক্সামিথাজোন আমি কোনোদিন ট্রায়াল দিইনি, সেজন্য খুব ভালো বলতে পারবো না। তবে প্রচুর স্টাডিজ আছে যারা বলে যে ডায়ামক্স ডেক্সামিথাজোন দুটোই প্রোফাইল্যাক্সিসে ইউজ করা যায়, অর্থাৎ ডায়ামক্সের মতো ডেক্সামিথাজোনও আগে থেকে স্টার্ট করা যায় ফর দ্য প্রোফাইল্যাক্সিস। নেক্সট আসি হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা। তো এইখানে ফার্স্ট যে পালমোনারি ইডিমাটা কি? পালমোনারি ইডিমা হলো ফুসফুসে জল জমে যাওয়া। সহজ ভাষায় বা সহজ বাংলায় বললে ফুসফুসে জল জমে যাওয়া। ডান দিকে একটা ছবি আছে দেখুন, এটা ফুসফুসে, যেটা আমি রেখেছি। তো যখন এই ফুসফুসের মধ্যে ধীরে ধীরে জল জমতে থাকে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো পালমোনারি ইডিমা। একদম ডান দিকে যে একটা পিকচার আছে, সেই পিকচারে কয়েকটা বেলুন লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা। এই বেলুন লাইন স্ট্রাকচারটাকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল গ্যাস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ মুখ দিয়ে যে শ্বাস টানলেন সেই শ্বাসটা এই নালিটার মধ্যে দিয়ে চলে এলো এই অ্যালভিওলাইয়ের মধ্যে।
এই অ্যালভিউলার মধ্যেই কিন্তু ধীরে ধীরে গ্যাসের এক্সচেঞ্জটা হচ্ছে আস্তে আস্তে। তো মনে করুন যে এই অ্যালভিউলাইটা ধীরে ধীরে আপনি জল দিয়ে ভর্তি করা শুরু করলেন, তাহলে কি হবে? গ্যাস এক্সচেঞ্জই হবে? হবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একদমই তাই, যখন এই অ্যালভিউলাইগুলো ধীরে ধীরে জল দিয়ে ভর্তি হতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে গ্যাস এক্সচেঞ্জটা আরো বেশি ইম্প্যাক্ট হতে থাকে। তার কারণ কি? মেন রিজন হলো ভ্যাসো কনস্ট্রিকশন, অর্থাৎ যে ব্লাড ভেসেলসগুলো ফুসফুসে রক্ত সরবরাহ করছে এবং গ্যাস এক্সচেঞ্জে হেল্প করছে সেইগুলি ঠান্ডায় কন্ট্যাক্ট করে। ঠান্ডায় কন্ট্যাক্ট করার জন্য ধীরে ধীরে এটার মধ্যে জল ভর্তি হওয়া শুরু হয়। খুব বেশি ডিটেলসে আমি গেলাম না। স্টাডিসে মোটামুটি যা জানা যায় বা যা দেখা গেছে যে 70-80% ক্ষেত্রে যারা একদম প্রথম দিন, অর্থাৎ যে 2 দিন বা 3 দিন অ্যাক্লিমেটাইজেশন করার দিন, সেই দুদিনে যারা খুব হেভি ফিজিক্যাল ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে কিন্তু পালমোনারি ইডিমার ইনসিডেন্সটা অনেক অনেক বেশি। অর্থাৎ আপনি বেস ক্যাম্পে গিয়ে দৌড়ানো শুরু করলেন বা বেস ক্যাম্পে গিয়েই অনেক হেভি লোড নিয়ে আপনি ওঠানামা শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু পালমোনারি ইডিমার চান্সেসটা অনেক অনেক বেশি। এটা বিভিন্ন স্টাডিজ থেকে পাওয়া রেজাল্ট, অ্যাকচুয়াল এটার কজ জানা নেই, কিন্তু স্টাডিজ থেকে পাওয়া রেজাল্ট যে প্রথম 2-3 দিনে হেভি ফিজিক্যাল ওয়ার্ক করলে পালমোনারি ইডিমার চান্সেসটা অনেক অনেক বেশি বেড়ে যায়। সেকেন্ড, যে পালমোনারি ইডিমার কি কি সিমটমস, আগে যেটা বলেছিলাম যে ডিপসনিয়া ইভেন অ্যাট লাইট ওয়ার্কলোড, প্রোগ্রেসিভ টু ডিপসনিয়া অ্যাট রেস্ট। অর্থাৎ একজন বলছেন যে আমি কাল ঠিকঠাক হাঁটছিলেন কিন্তু আজকে হাঁটতে পারছি না, দুপা এগোলেই শ্বাসকষ্ট হচ্ছে, বিশ্রাম নিচ্ছে ঠিক হচ্ছে, আবার দুপা এগোচ্ছেন আবার শ্বাসকষ্ট হচ্ছে। জিনিসটা প্রসিড করতে করতে এমন জায়গায় এলো যে যখন তিনি বসে আছেন, তিনি রেস্টে আছেন, তখনও তিনি বলছেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে শরীরে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাচ্ছে না। যখন এই পরিস্থিতিটা আসে যে একজন মানুষ রেস্টিং স্টেজে বলছেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা কিন্তু কনফার্মেটরি ফর পালমোনারি ইডিমা। যখন তিনি বলছিলেন যে আমি দুপা হাঁটছি আমার শ্বাসকষ্ট হচ্ছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট কনফার্মেটরি। অর্থাৎ আমার এএমএসে আমি আক্রান্ত হয়েছি, এই এএমএসটা এখনো পালমোনারি ইডিমার দিকে যায়নি। যখন তিনি দেখছেন যে বসে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কনফার্মেটরি সাইন পালমোনারি ইডিমা, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি পেশেন্টকে ডিসেন্ট করিয়ে দেওয়া দরকার। আর কি কি সিমটমস হয়? হাই ব্রিদিং রেট, প্রত্যেক মিনিটে শ্বাস নেওয়ার হার অনেক বেশি বেড়ে যাবে। র্যাপিড ডিক্রিজ ইন পারফরমেন্স, তিনি একেবারেই পারফরমেন্স করতে পারবেন না, হাঁটতে পারবেন না, বারবার পিছিয়ে পড়বেন, সবার পিছনে হাঁটবেন। কাফ, কোনো কোনো ক্ষেত্রে কাশি হতে পারে। পালস রেট বেশি বেড়ে যেতে পারে। চেস্ট টাইটনেট ফিল হতে পারে, মনে হচ্ছে যে চেস্টের কেউ একটু চেপে রেখেছে বা কেউ যেন বেল্ট দিয়ে বেঁধে রেখেছে। মাইল্ড ফিভার, হালকা ফিভার আসতে পারে, জ্বর আসতে পারে। ব্লাডি অর ফুমি এক্সপেক্টোরেশন, অর্থাৎ তিনি কাশছেন, কাশতে কাশতে দেখলেন যে মুখ দিয়ে ছিটে ছিটে রক্তের মতো জিনিস বেরিয়ে এলো, অর্থাৎ মুখ দিয়ে যে সর্দিটা বেরোলো তার মধ্যে রক্তের ছিটে আছে, দ্যাট ইজ কনফার্মেটরি সাইন ফর পালমোনারি ইডিমা। আর একেবারেই কনফার্মেটরি সাইন SpO2, যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা আমি বলেছিলাম যে হাতে লাগানো একটি যন্ত্র যেখানে দেখা যায় যে কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেই SpO2 85% নিচে আফটার প্রপার অ্যাক্লিমাটাইজেশন। অর্থাৎ আপনার অলরেডি 2 দিন বা 3 দিন অ্যাক্লিমাটাইজেশন হয়ে গেছে, তারপরেও আপনি দেখছেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশন 85%-এর উপরে যায়নি, সেক্ষেত্রে কিন্তু, এবং আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাববেন যে আপনার পালমোনারি ইডিমা আসতে পারে। শুধুমাত্র 85%-এর নিচে অক্সিজেন স্যাচুরেশন নট কনফার্মেটরি সাইন অফ পালমোনারি ইডিমা। যদি সঙ্গে শ্বাসকষ্ট অ্যাডিকুয়েট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাববেন যে পালমোনারি ইডিমার দিকে প্রোগ্রেস করছে। শ্বাসকষ্ট এবং অক্সিজেন স্যাচুরেশন বিলো 85% কনফার্মেটরি ফর পালমোনারি ইডিমা। নেক্সট, ম্যানেজমেন্ট। কি করে পালমোনারি ইডিমার আপনারা ম্যানেজ করবেন?
আগেই বলেছি আর্জেন্ট ডিসেন্ট, এটার কোনো বিকল্প নেই। ডিসেন্ট সুবিধা যদি থাকে নামিয়ে দিন, সোজা নামিয়ে দিন নিচে, পেশেন্ট ম্যাজিকের মতো সেরে উঠবে, কোনো ট্রিটমেন্ট দরকার পড়বে না। নেক্সট স্টেপ, যে এক্ষুনি নামিয়ে দেওয়ার সুযোগ নেই, তখন কি কি করবেন? ফার্স্ট থিং, অক্সিজেন। অবশ্যই আগে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন চালু করুন। অক্সিজেনের ফ্লো ততক্ষণ পর্যন্তই বাড়ান যতক্ষণ না পর্যন্ত সেই ফ্লো 90% উপরে উঠছে। সেকেন্ড, একটা ট্যাবলেট নিফেডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নিফেডিপিন ট্যাবলেটটা কিছুটা হেল্প করে পালমোনারি এডিমা রিলিফ করতে, খুব বেশি যে হেল্প করে তাও নয়, কিছুটা হেল্প করে। মেন ট্রিটমেন্ট অক্সিজেন এবং তার সাথে ডেক্সামিথাজোন। আগেই বলেছি যে ডেক্সামিথাজোন পাহাড়ের সঞ্জীবনী। এরকম যদি কন্ডিশন আসে যে পেশেন্টের পালমোনারি এডিমা হয়ে গেছে, নামানো সম্ভব নয়, সেক্ষেত্রে ডেক্সামিথাজোন দিয়ে কিন্তু পেশেন্টের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। আচ্ছা, ডান দিকে একটা ছবি আছে, এটাকে বলা হয় হ্যাপো ব্যাগ। তো সাধারণত মিলিটারিরা এটি ব্যবহার করেন, বা এভারেস্ট এক্সপিডিশনে গেলে সেখানেও এই ধরনের হ্যাপো ব্যাগ থাকে। তো পেশেন্টকে ইমিডিয়েটলি নামানো সম্ভব নয়, তখন এটাই করা হয়, যেই হ্যাপো ব্যাগ চেম্বারের মধ্যে পেশেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে চেন টেনে দেওয়া হয়। এই যে উপরে একটা জিপার আছে দেখুন, এই জিপারটা টেনে বন্ধ করে দেওয়া হয়। জিপারটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই হ্যাপো ব্যাগটা একটা ক্লোজড চেম্বারে পরিণত হয়ে যায়। অর্থাৎ যে চেম্বারের ভিতর থেকে কোনো বায়ু আসবে, বাইরে যাবে না, বাইরে থেকে কোনো এয়ার ভিতরে যাবে না, একদমই এয়ার টাইট একটা চেম্বার হলো হ্যাপো ব্যাগ। চেন বন্ধ করে দেওয়া হলো, এয়ার টাইট করে দেওয়া হলো। এবারে কি করা হবে? এবার দেখুন একটা মোটর আছে ডান হাতে। ডান হাতে এই মোটরটির কাজ হলো ভিতরে ধীরে ধীরে বায়ুর মাধ্যমে প্রেসার বাড়ানো, যতক্ষণ না সেই প্রেসারটা সমতলের প্রেসারের সমান আসছে। এই যন্ত্রটা দিয়ে আমি প্রেসার ধরতে শুরু করলাম, ভিতরে বায়ু বাড়লো, বায়ুর প্রেসার বাড়লো। এখানে একটা মনিটর আছে, এই মনিটরে আমরা দেখবো যে কখন ভিতরের প্রেসারটা সমতলে বায়ুর প্রেসারের সমান হচ্ছে। যখনই সমান হলো আমি মোটরটাকে বন্ধ করে দিলাম। একটু আগে যেটাই বলেছিলাম যে শরীরে অ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি তখনই হয় যখন বায়ুর প্রেসারটা সমতলের প্রেসারের মতো হয়। আমি এই হ্যাপো ব্যাগের মধ্যে একটা প্রেসার তৈরি করলাম আর্টিফিশিয়ালি, যেটা সমতলের প্রেসারের মতো। সুতরাং ভিতরে যিনি আছেন তার শরীরে এবার কিন্তু ঠিকঠাক অক্সিজেন ডেলিভার হবে। তো এবারে প্রশ্ন করতে পারেন আপনারা যে এটা তো এয়ার টাইট চেম্বার, কিন্তু দম আটকে মারা যাবেন। উনি দম আটকে মারা যাবেন না, তার কারণ ভিতরে অক্সিজেন সিলিন্ডার দেওয়া থাকে এবং ভিতরে অক্সিজেন সিলিন্ডার থেকে কন্টিনিউয়াস একটা অক্সিজেনের ফ্লো মেনটেন করা হয়, যাতে ভিতরে অক্সিজেনের অ্যামাউন্টটা অ্যাডিকুয়েট থাকে। একদমই শেষের দিকে চলে এসেছি। লাস্ট পয়েন্ট, সেরিব্রাল ইডিমা। সেরিব্রাল ইডিমা জিনিসটা একই, মস্তিষ্কে জল জমা, মাথায় জল জমা, ব্রেনে জল জমা। ডান দিকে একটা ব্রেনের ছবি আছে। পালমোনারি ইডিমাতে যেমন ছিল ফুসফুসে জল জমা, তেমনি সেরিব্রাল ইডিমাতে যেটা হয় যে মাথার মধ্যে ধীরে ধীরে জল জমতে থাকে। এই জল কি করে জমে? আর্টারিগুলো ডাইলেট করতে থাকে। লাল রঙের একটা আর্টারি আমি ইন্ডিকেট করেছি এখানে ছোট করে। তো যে ভেসেলসগুলো রক্ত সরবরাহ করে ব্রেনের মধ্যে, সেইগুলি ধীরে ধীরে ডাইলেট করতে থাকে। যত ডাইলেট করতে থাকে তত এই ভেসেলসের মধ্যে থেকে ব্লাড ব্রেনের মধ্যে আরো বেশি চলে আসতে থাকে। ঠিক ব্লাড বলা যায় না, প্লাজমা। প্লাজমা আরো বেশি ব্রেনের মধ্যে চলে আসতে থাকে এবং তার ফলে ধীরে ধীরে কিন্তু ব্রেনে জল জমতে শুরু করে। তো এই জল জমলে যেটা মেন জিনিস হয় যে ধীরে ধীরে ব্রেনের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা, স্বাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতা, স্বাভাবিকভাবে ভাবার ক্ষমতা, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকভাবে চালনা করার ক্ষমতা, সেগুলি কিন্তু ধীরে 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 কমতে শুরু করে। এই জিনিসটা আশা করি আমাকে বলতে হবে না যে ব্রেন থেকেই গোটা জিনিসটা কন্ট্রোল হয়। অর্থাৎ আমাদের শরীরের সবকিছুই কিন্তু ব্রেন থেকে কন্ট্রোল হয়। সুতরাং যদি সেই ব্রেনের মধ্যেই একটা জল জমতে শুরু করে, আমাদের গোটা শরীরের সমস্ত রকম কাজই আস্তে আস্তে কিন্তু একটা ঠিকঠাক ভাবে হতে পারে না, অসুবিধার সৃষ্টি হতে থাকে।
কি কি সিমটমস? হেডেক মোস্ট কমন, সিভিয়ার হেডেক। এমএস এর ক্ষেত্রে কি হয়, যে এমএস এর ক্ষেত্রে যন্ত্রণা হয়, কিন্তু সেই যন্ত্রণা ধীরে ধীরে পেনকিলার খেয়ে কমতে থাকে। সেরিব্রাল এডিমা তখন বলবো যখন প্রচন্ড মাথা যন্ত্রণা পেনকিলার খাওয়ার পরেও কমছে না। আপনি প্যারাসিটামল খাচ্ছেন কিন্তু আপনার মাথা যন্ত্রণা কমছে না, সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে আপনার এএমএসটা ধীরে ধীরে সেরিব্রাল ইডিমার দিকে টার্ন নিচ্ছে। নসিয়া অ্যান্ড ভমিটিং কমন, যেটা এএমএসেও হয়। ডিজিনেস, ডিজি ফিল করা, সেই জিনিসটা। তার সাথে আগেই বললাম যে পেশেন্ট ইজ নট উইলিং টু ডু এনিথিং। তিনি আছেন বেস ক্যাম্পে বসে, আপনারা বলছেন যে আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট কর, তিনি বলছেন যে আমার কিছু ভালো লাগছে না, আমি আসবো না। তিনি বারবার চলে যাচ্ছেন টেন্টে, যতবারই আপনারা টেন্ট থেকে তাকে বার করে আনছেন তিনি চলে যাচ্ছেন টেন্টে, বলছেন যে আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে দে। বা তিনি কারোর কথা শুনছেন না, পাগলের মতো আচরণ করছেন। যখন সেরিব্রাল ইডিমা ধীরে ধীরে অ্যাডভান্স স্টেজে যায় তখন কিন্তু ধীরে ধীরে এইগুলো অ্যাপিয়ার করতে থাকে। আনকনসাসনেস বা অল্টার্ড কনসাসনেস, কনফিউশন অ্যান্ড হ্যালুসিনেশন, অর্থাৎ তার এনভায়রনমেন্ট, বাইরের এনভায়রনমেন্টের সাথে সংযোগ কিন্তু সম্পূর্ণই বিচ্ছিন্ন হতে শুরু করে। যেমন জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় আছো, বলবে আমি বাড়িতে আছি। বা জিজ্ঞাসা করবেন যে আমি কে, বলবে যে তোমাকে আমি চিনি না। মেডিকেল পরিভাষায় বলে যে লস অফ ওরিয়েন্টেশন টু দ্য টাইম প্লেস পার্সন, তিনি কোথায় আছেন, এখন দিন না রাত, এখন কটা বাজে, তিনি কে বা সঙ্গী সাথীরা কে, পুরোপুরি চেনার ক্ষমতা ধীরে ধীরে আস্তে আস্তে হারাতে থাকবে। ইরেশনাল বিহেভিয়ার, পাগলের মতো বিহেভিয়ার করা শুরু করবেন, যেগুলো স্বাভাবিক নয়। হঠাৎ চিৎকার করা, কারোর উপর রেগে যাওয়া, বা হাত পা ছোড়া জোরে জোরে, অনেকটা মানসিক সমস্যা হলে যেরকম হয় সেরকম বিহেভিয়ার করা শুরু করবে। ফাইনাল স্টেজ হলো কোমা, অর্থাৎ একেবারেই একটা কোমাটোস কন্ডিশন, যেখানে পেশেন্ট মুভ করবে না, কথা বলবে না, কিছুই বলবে না, জাস্ট তার ওনার শ্বাস প্রশ্বাসটা থাকবে এবং জাস্ট একটা কোমাটোস বা আনকনসিয়াস স্টেজে পড়ে থাকবেন। আচ্ছা, একটা টেস্ট বেস ক্যাম্পে পারফর্ম করা যেতে পারে, সেই টেস্টটিকে বলা হয় হিল টু টো ওয়াকিং টেস্ট। অর্থাৎ একটা পেশেন্ট যাকে আপনারা ভাবছেন যে এনার একটা সেরিব্রাল ইডিমা হতে পারে, সাসপেক্ট করছেন, কি করে একটা আইডিয়া পাবেন যে এনার সেরিব্রাল ইডিমা হয়েছে? সিম্পল, মাটিতে একটা লাইন টানুন, অর্থাৎ বেস ক্যাম্পের সামনে একটা লম্বা সোজা লাইন টানুন এবং তাকে বলুন যে একদম লাইনের উপর পা ফেলে ফেলে হাঁটতে। এই জন্য বলা হয় যে হিল টু টো ওয়াকিং টেস্ট, অর্থাৎ টোটা পড়বে হিলের সামনে, আবার টো পড়বে হিলের সামনে, যে লাইনের উপর উনি পা ফেলে 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 হাঁটবেন, একদম সোজা, কোনো দিকে বাঁকবেন না। এবং আপনারা নোটিস করবেন যে উনি হাঁটতে পাচ্ছেন কিনা। সেরিব্রাল ইডিমার পেশেন্ট ম্যাক্সিমামই কিন্তু সোজা লাইনে হাঁটতে পারবেন না, ডান দিকে বেঁকে যাবেন বা বাদিকে বেঁকে যাবেন, বা পড়ে যাবেন। তার মেন কারণ ব্রেনে জল জমার জন্য বিভিন্ন মাসেলের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এটা একটা সিম্পলিফাইড টেস্ট, যেটা আপনারা বেস ক্যাম্পে করে দেখতে পারেন যদি মনে হয় যে এই পেশেন্টের সেরিব্রাল ইডিমা হচ্ছে সেক্ষেত্রে। তো একদমই শেষ পর্যায়ে ম্যানেজমেন্ট, সেরিব্রাল ইডিমারও ক্ষেত্রে একটাই ম্যানেজমেন্ট, ডিসেন্ট। সঙ্গে সঙ্গে পেশেন্টকে নামিয়ে দিন নিচে সমতলে, ম্যাজিকের মতো সেরে উঠবেন। যদি ডিসেন্ট করা না যায় সেক্ষেত্রে ডেক্সামিথাজোন, পাহাড়ের সঞ্জীবনী, জীবন বাঁচাতে পারে। যতক্ষণ না পর্যন্ত নামানোর অর্গানাইজ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেক্সামিথাজোনে কিন্তু জীবন বাঁচানো সম্ভব। অক্সিজেন থেরাপি, অক্সিজেন দেওয়া এবং তার সাথে হাইপোব্যারিক ট্রিটমেন্ট, অর্থাৎ যেটা হ্যাপোব্যাক আমি আগে দেখিয়েছি, হ্যাপোব্যাকে কিছুটা বেনিফিট পাওয়া যেতে পারে। হ্যাপোব্যাক মেনলি পালমোনারি ইডিমার জন্য, বাট কিছুটা বেনিফিট পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপাতত আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। এএমএস টপিক এই পর্যন্তই। এএমএস এর থেকে আর বেশি কিছু বলার নেই, এটা অন্য একটা টপিক। তো আশা করছি মোটামুটি একটা এএমএস, পালমোনারি ইডিমা, সেরিব্রাল ইডিমার একটা বেসিক আইডিয়া দিতে পারলাম। আমি যেটুকু ডিসকাস করেছি সেটুকু একদমই বেসিক।
মানে যতটুকু জ্ঞান আপনাদের পাহাড়ে যাওয়ার জন্য দরকার ততটুকুই। খুব বেশি মেডিকেল থিওরি দিয়ে লাভ নেই, লাভের লাভ কিছু হয় না। তো যতটুকু দরকার বা যতটুকু খুব সহজে বোঝা যায়, বেশি অ্যাডভান্স স্টাডি হয় যেগুলি আপনারা পরে পেতে পারেন, গুগল সার্চ করে বা বিভিন্ন আর্টিকেল করে পেতে পারেন। তো আশা করি মোটামুটি আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে যারা দেখলেন প্রোগ্রামটি এতক্ষণ ধরে। তো ধ্রুবকে ট্রান্সফার করে দেবো। ধ্রুব স্ক্রিনটা অন করে দে। নমস্কার। আশা করি সৌরভ আপনাদের অনেকটাই কনফিউশন ক্লিয়ার করতে পেরেছে। সৌরভকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আশা করব সৌরভের কাছ থেকে এরকম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আরো আমরা চাইবো, আরো ডিটেলসে এএমএস, হাইপোথার্মিয়া, আরো এরকম সব প্রোগ্রাম সে আরো তার কাছ থেকে আরো যতটা পারবো আমরা ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। কিছু কিছু জিনিস আমাদের প্রত্যেককে একটু মাথায় রাখা উচিত। আমরা যখন পাহাড়ে যাব, সৌরভও সেটাতে একমত হবে, সৌরভ এটা আগেও বলেছে, সেটা হচ্ছে এক্সপোজার, মাল্টিপল এক্সপোজার, আর হচ্ছে প্রপার প্রিপারেশন, যেটা আজকালকার দিনে অনেকেই হয়তো করে থাকেন না, বা অনেকেই মানে প্রপার ইনফরমেশন না গ্যাদার করে, প্রপার কোনো প্রিপারেশন না নিয়ে অনেকেই ঠিকঠাক ভাবে কোনো প্রিপারেশন, উইদাউট এনি প্রিপারেশন তারা পাহাড়ে চলে যান, ট্রেকিং এ চলে যান। ফর এক্সাম্পল আমি একটা খুব ছোট্ট উপর দিয়ে বলতে পারি যে একটা ৮,০০০ ফুট ট্রেকিং করার পরই কেউ যদি বালিপাস অ্যাটেম্প্ট নেয়, তাহলে এটা একটা চূড়ান্ত বোকামি। তো আশা করব এই জিনিসগুলো আপনারা প্রত্যেকে একটু মাথায় রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। আশা করি আপনাদের আমাদের প্রোগ্রাম ভালো লেগেছে। আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ট্রেল বিকন্সের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এখানেই আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি।